তোমার দেখি পশম দাঁড়িয়ে গেছে, ভয় পাচ্ছ আমি হাত ধরেছি বলে? ইভা লজ্জায় মাথা নামিয়ে নেয়, মিনমিনিয়ে বলে, না না। সায়ন কি যেন দেখে তার লাজুক মুখে, অতঃপর খুব ধীর গতিতে হাতটা ঠোঁটের কাছে নিয়ে যেতেই চমকে তাকায় ইভা। সায়ন এক ভুরু উঁচিয়ে গাঢ় কণ্ঠে বলে, দিব? ইভা চমকে ওঠে, প্রায় চিৎকার করে ওঠে। না না। সায়ন সশব্দে হেসে ফেলল। আস্তে, মজা করছিলাম, শান্ত হও। রসিকতা বুঝে ফেলতেই ভ্রু উঁচিয়ে দিঘির জলে দৃষ্টি আটকায় ইভা। বিশাল সূর্যটা বোধহয় দিঘিতেই ডুবে যাচ্ছে, একটু একটু করে প্রায় অন্ধকার হয়ে আসছে আশপাশ। ইভা জলে ডুবিয়ে রাখা পা নাড়িয়ে মহাচ্ছন্ন বলে, মেঘদিঘিকে দেখুন, ও এত সুন্দর কেন? আকাশ এত সুন্দর কেন? কি কি বললে? সায়নের তাড়াহুড়োর প্রশ্নে তাল কেটে যায়। ইভা ঘাড় ঝাঁকিয়ে শূন্য কণ্ঠে বলে, কি বললাম? সায়ন আবার প্রশ্ন ছুড়ে, কি যেন নাম বললে? মেঘদিঘি। মেঘদিঘি? এটার নাম শুনিনি তো। ইভা ঈষৎ জড়সড় হয়ে উত্তর দেয়, আমি রেখেছি। তাই নাকি? হুম। সায়ন কথা বাড়ায় না। সূর্য ডোবার আগ মুহূর্তে অদ্ভুত সুন্দর আলোটাই ছেয়ে আছে ইভার গায়ে, মুখের এক পাশে। সায়ন মন ভরে দেখছিল। ইভা হঠাৎই বলে, বাড়ি ফিরতে হবে, আমার চিন্তা করবে। কণ্ঠে জড়তা, সায়নকে হাত ছেড়ে দেবার ইঙ্গিত। সায়ন হাত ছাড়ে না, ফিসফিসানো কণ্ঠে বলে, এই আলোর নাম কি জানো? ইভা এক পলক তাকায় সায়নের দিকে, চোখে চোখ পড়ে যায়। সায়ন অন্য কণ্ঠে বলে, জানো না? ভীষণ লজ্জায় জর্জরিত হয়ে ইভা বলে, কোণে দেখা আলো। ওপাশ থেকে উত্তর আসে, তবে দেখতে দাও, তারা কিসের? প্রকাণ্ড সূর্যটা মেঘদিঘির আলোতেই ডুব দিচ্ছে বোধ হলো। অর্ধ অস্তমান চিত্র ভানুর টলমলে জলচ্ছবিতে চোখ রেখেই ইভা বুঝতে পারল পাশ থেকে একটা প্রবাল দৃষ্টি চূড়ান্ত পর্যায়ে স্থির হয়ে তার গা ছুঁয়ে আছে। একেবারে নিরিবিলি থমকানো বাতাসটাও ইভা শিরশিরিয়ে উঠল। গায়ের লোমগুলো এমনভাবে কাটা দিল যেন আচম্বিতে আশপাশটায় মাঘের শীত পড়ে গেছে। দিঘির ঠান্ডা জলে গোড়ালির উপর অবধি ডুবল পা দুটো। চটপট উঠিয়ে নিল সে। সামনে ভেসে থাকা সাদা নয়নতারার দুই তিনটে ছেঁড়া পাপড়িও লেগে আছে ভেজা নরম পায়ে লেপ্টে। বাড়ি যাব। ক্ষীণ অস্প্রাণ মেয়েলি স্বরে পলক পড়ে গেল ঘনিয়ে আসা চোখের গহীন আকুতি। জানে অপর পাশের মানুষটা তাকে অগ্রাহ্য করতে পারবে না। তার সামান্য কথাও পাহাড় সম মূল্য আছে তার কাছে। সায়ন ছোট্ট করে বলে, যেতেই হবে? ইভা অনতি বিলম্বে ওপর নিচে মাথা নাড়ায়। উত্তর হ্যাঁ মাথা দুলিয়ে বলে, আসার আগে আম্মা বলে দিয়েছে। সন্ধ্যার আগে চলে আসবি, ওই সময় খারাপ জিনিস থাকে। সায়ন সঙ্গে সঙ্গে ঝুঁকে আসে তার দিকে, ভুরু উঁচিয়ে বলে, তাই নাকি? হুম। ইভা উঠে দাঁড়ায়। ঢিলে বেনি থেকে গুটি কয়েক ফুল খুলে পড়ে যায় পায়ের কাছে। সে তুমুল অসন্তুষ্টি নিয়ে তাকায়। আশেপাশের গাছগুলো থেকে শুকনা পাতা ঝরছে। জোর বাতাসের দুলানি দিলেই ছোট্ট ছোট্ট প্রসর্ণে সিঁড়ি ভরে যায়। নিজের জামা ওড়না ঝেড়ে একবার সায়নের দিকে তাকায় ইভা। শার্টের গুটানো হাতার মোটা ভাঁজে একটা পাতা আটকে আছে। গলার কলারের কাছে দুইটা পাতা। কি ভেবে হাত বাড়িয়ে সেগুলোও সরিয়ে দেয় সে। সায়ন অবাক হয়। একটা তুলতুলে নরম হাসি অচিরেই দৃশ্যমান হয়ে ওঠে পুরুষ ঠোঁট ঘেঁষে। হাসছেন কেন? ইভা চোখ ছোট ছোট করে তাকাই। হুম হুম কই না তো, আসো। এড়িয়ে যায় সায়ন। সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে বলে, আচ্ছা, মনে করো এই যে আমি তোমাকে নিয়ে উঠছি, হাত ধরে রেখেছি। উঠে হঠাৎই দেখলে তোমার হাতটা আর কেউ ধরে নেই। ধার ফিরিয়ে দেখলে পাশে আমিটাও নেই, সামনে আমার গাড়িটাও নেই। এখানে আসলে আমি আসিনি। ঝুমঝুমে অন্ধকারে তুমি একা দাঁড়িয়ে আছো, একদম একা। একটা পাংশুটে রক্তশূন্য চেহারা আশা করেছিল সায়ন। তাকে পুরোপুরি নিরাশ করে হাত দিয়ে
মাছি তাড়ানোর ভঙ্গি করে ইভা বলল, ধুর, আমি ভূতে ভয় পাই না। প্রথম সিঁড়ির এক কোণায় পাশাপাশি 2 জোড়া জুতা রাখা। নোংরা জুতো নিয়ে সিঁড়ি নোংরা করা ইভার পছন্দ না, বিধায় সে জুতো খুলে খালি পায়ে বসে। ইভার জুতোগুলো খুলে রাখা দেখে সায়ন নিজেও জুতো খুলে রেখেই পাশে গিয়ে বসেছিল। 2 ফিটের বেলটা পায়ে গলিয়ে নিতে নিতেই ইভা টের পেল ইতিমধ্যে গা ছমছমে একটা পরিবেশ নেমে এসেছে চারপাশে। বিশাল গাছগুলো ভয়ঙ্কর দানবের মতো ঘিরে ধরেছে দুজনকে। আধারিয়া সন্ধ্যা নেমে এসছে। ইভার হঠাৎই কি যেন হলো, বুকটা ভার ভার লাগলো, কণ্ঠনালী শুকিয়ে চৌচির ওই যে সেই দিন মৃদুল ছেলেটা যেদিন তাকে আটকে ছিল, সেদিনও এমন সন্ধ্যা ছিল, ঘুটঘুটে আধার। তার ফিরতে দেরি হয়েছিল। বহুদিন আগের কুচকুচে স্মৃতিগুলো আবারও তরতাজা হয়ে ভেসে উঠল যেন। উবু হয়ে জুতোর ফিতা বাঁধছিল সায়ন। ইভাকে তখন পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি যাও, আমি আছি এখানে, যাও। ইভা যায় না, সায়নের পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকে। সায়ন ফিতে বেঁধে উঠে দাঁড়ায়, অদ্ভুত কোমল গলায় বলল, কি হয়েছে, কিছু বলবে? ইভা মিনমিন করে বলে, দরজা পর্যন্ত দিয়ে আসেন, ভয় করছে। তুমি না ভয় পাও না? ভূতের ভয় না। তারপরও একটু চুপ থেকে থেমে থেমে বলে, আপনি দিয়ে আসেন, আমি একা যাব না। সায়ন বিরক্তি করে না, ঠোঁটের হাসি আগে থেকেই নিভে গেছে তার। উপরন্তু ইভা কি কারণে ভয় পাচ্ছে এবং কোন ঘটনাকে কেন্দ্র করে ভয় পাচ্ছে তাও তার অজানা নয়। ছোট্ট করে বলে, আচ্ছা আচ্ছা, আসো, দিয়ে আসছি। বলেই ছেড়ে দেওয়া হাতটা আবারও মুঠোয় টানতে যেই টের পায় তার আগেই কখন যেন খুব ভরসায় নিজের ছোট্ট মুঠো দিয়ে তার কড়া পড়া আঙ্গুলগুলো আটকে ধরেছে ইভা। আগুনের রংটা নীল, টিম টিম করে জ্বলতে থাকা আঁচটা ধুম করে বাড়িয়ে দিল বিভা। আগুনের নীল রংটা থেকে হলুদ হয়ে গেল চোখের পলকে। বিভা এক মনে হাসল, পানির পাতিলটা চড়িয়ে দিয়ে অপেক্ষা করলো 5 মিনিট। ঘড়ির কাঁটা বলছে এখন রাত। ক্লান্ত শরীরে বাসায় ঢুকে ইউসুফের চোখজোড়া প্রথমেই যে আটকালো রান্নাঘরে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। পিঠে আধখোলা হয়ে থাকা বিশাল খোপাখানা। এক মুহূর্ত নীরব থেকে ফাঁকা হল রুমটাই চোখ বুলালো ইউসুফ। এদিক ওদিক কাউকে দেখতে না পেয়ে নিঃশব্দ পা দুটো এগিয়ে গেল রান্নাঘরের দিকে। বিভার পিছে যেয়ে দাঁড়ালো যখন, মেয়েটা তখন অবধিও পায়নি, কেবল হাতটা চুলের দিকে বাড়িয়ে দিতেই চকিতে ঘাড় ফিরালো বিভা। ইউসুফকে বিন্দুমাত্র বিচলিত দেখল না। হাতের আলগা ছোঁয়ায় অলকবন্ধন মুক্ত হয়ে গেছে ততক্ষণে, রেশমের মতো ছড়িয়ে পড়েছে। আচমকা এত নিকটে ইউসুফকে দেখতে হাতে পায়ে খিল ধরে গেল বিভার। বোকাভম্বের মতো তকদা খেয়ে দাঁড়িয়ে রইল সে। তার প্রতিক্রিয়াকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে অত্যন্ত স্বাভাবিক গলায় ইউসুফ বলল, পানি দিও তো, ঠান্ডা, 2-3টে বরফ দিয়ে। বিভার হুঁশ ফেরে এক কদম পিছিয়ে যেয়ে আমতা আমতা করে বলে, আপনার না কাশি হয়েছে, ঠান্ডা পানি খাবেন কেন? ইউসুফ উত্তর দিল না। চায়ের পাতির কৌটাটা নেড়ে ছেড়ে একবার ইউসুফ ফুটন্ত পানিটায় চোখ রাখলো, অতঃপর কৌটাটা সামান্য শব্দ করে রেখে পূর্বের চেয়ে নিচু গলায় বলল, ঘরে দিয়ে যাবে। ইভা প্রত্যুত্তর করতে পারল না। রান্নাঘরের দরজায় বাহাদুরের কণ্ঠে সন্তর্পণে কাছ থেকে সরে দাঁড়ায় ইউসুফ। হাতের ইশারায় বাহাদুরকে ডেকে দুহাতে কোলে তুলে নিতে নিতে বলে, তাড়াতাড়ি। বলে রান্নাঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছাকাছি আসতেই শুনতে পায় জাহানারার শাসনভরা কণ্ঠ, তুই আবার চা করতে এলি কেন? এমনিই একটা ব্যথা পেয়েছিস পায়ে, জমিলার মাকে ডেকে বললেই তো চা করে দিত। ওপাশের উত্তরটা আর কর্ণগোচর হলো না ইউসুফের। বিভা যখন ঢুকলো, ক্লান্ত ইউসুফ তখন ফ্যানের নিচে বসে শার্টের বোতাম ছাড়াচ্ছে। বিভা যেতেই হাত বাড়িয়ে দিল সে। গরম পানি ভর্তি গ্লাসটা বেশ নির্বিকার গোছেই এগিয়ে রাখা হাতটাই ধরিয়ে দিল বিভা। ইউসুফ ভুরু কুঁচকালো এক ঝলক, গ্লাসে চুমুক দিয়ে গরম পানিটা
গলা দিয়ে নামিয়ে বেশ ঠান্ডা স্বরেই বলল, তোমাকে না বললাম ঠান্ডা পানি দিতে? দেব না, এটাই খান। ইউসুফ দ্বিরুক্তি করল না। ঢক ঢক করে পানি শেষ করে খালি গ্লাসটা বিছানার উপর রাখলো। অথচ বিভা তখন হাত এগিয়ে রেখেছে গ্লাসটার জন্য। ইউসুফের উদ্ভট কাজে চোখ মুখে অসহ্য প্রশ্ন নিয়ে তাকালো বিভা। চোখ দিয়েই গিলে ফেলবে যেন। ইউসুফের শার্টের বোতামে হাত দিল। তার রাগন্ত চোখের মধ্যেই দৃষ্টি রেখে দুটো বোতাম খুলে ফেলল। তপ্ত শ্বাস ফেলে পাশ থেকে গ্লাসটা নেওয়ার জন্য ঝুঁকে যেতেই এক হাতে গ্লাসটা ধরে ফেলল ইউসুফ। বিভা ঝড়ের বেগে ধমকে উঠে বলল, কি সমস্যা আপনার? ব্যথা পেয়েছো শুনলাম, কিভাবে? বিভা চোখ সরিয়ে নেয়, উত্তর দেয়, ঠিক আছে আমি, গ্লাস ছাড়ুন। ইউসুফ আরো জোরে চেপে ধরল গ্লাসটা। বিভা ভুরু কুঁচকে সোজা হয়ে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে বলল, দেয়া লাগবে না, নিজে রেখে আসেন কেমন? বলে সে চলেই যাচ্ছিল। ইউসুফ একটানে বিছানায় বসিয়ে দিলে আর যাওয়া হলো না। তালটা ঠিক সামলাতে পারল না বিভা। চরম আশ্চর্য হয়ে বলল, কি হয়েছে? ইউসুফ ততক্ষণে বসে পড়েছে তার পায়ের কাছে। পা গুলো কোলের ওপর তুলে নিতে নিতে বলল, কোথায় লেগেছে, কোন পায়ে? বিভা ত্বরান্বিত গতিতে দু পা তুলে নেয়। বিছানায় হতভম্ব হয়ে বলে, পাগল হয়েছেন? হাঁটুতে কেটেছে। ইউসুফ দুই ভুরু উঁচাই চূড়ান্ত বিস্ময় নিয়ে বলে, কেটেছে? বিভা চোখ মুখ কুঁচকে তাকায়, অপ্রস্তুত হয়ে বলে, দূর সরুন আপনি। কিভাবে কাটলো? পড়ে গিয়েছিলাম। কোথায় পড়ে গিয়েছিলে? এই পর্যায়ে এসে হঠাৎ কেমন নিশ্চুপ হয়ে যায় বিভা। ইউসুফের কাটকাট চোখ দুটোর দিকে চেয়ে মিনমিন করে প্রশ্ন করে, আমার এমন কেন মনে হয় আপনি আমাকে ভালোবাসেন? ইউসুফ হাসলো, স্মিত হাসি। বিভার মিনমিন করে করা প্রলয়কর প্রশ্নটা বেশ একটা ঝড় তুলে দিল। বাহিরে তার লেশমাত্র প্রকাশ পেল না। জবাবে প্রতিরক্ষারত অসংজ্ঞাকে প্রতীক্ষায় রেখেই উঠে দাঁড়ালো সে। বিষণ্ণার মতো চেয়ে থাকা চোখ দুটোকে বেমালুম উপেক্ষা করার মতো ক্ষমতা নেই। তবু করতে হয়, করে যেতে হচ্ছে। ধৈর্যের পারদ মিটারটা যেন কাজ ফেলে চৌচির হয়ে গেল মুহূর্তেই। খপ করে ইউসুফের কবজির কাছে প্রচণ্ড শক্ত করে টেনে ধরল বিভা। শেষ শ্রাবণের ঘন কালো মেঘটার মতো অভিমানী স্বরে বলল, আপনি উত্তর দেবেন না? নিজের ওপর নিয়ন্ত্রণহীন সে বরাবরই। রাগের বশে ছেলে মানুষই করে, কখন কি পাগলামি করে নিজেও জানে না। আর এই পুরুষের ওপর আজন্মের আক্রোশ। অথচ তার দ্বারা কৃত সকল ঝড় যে এই মানুষটাই মাথা পেতে সয়ে নেয়, সেটাই কেবলমাত্র আড়াল হয়ে যায় সব সময়। কেবল মানুষটার নির্লিপ্ততা দেখে গেল বোকা মেয়েটা। এই নির্লিপ্ততার পেছনে লুকিয়ে থাকা অগাধ প্রশয়টা দেখতে পেল না। কখনোই নখগুলো খুব সম্ভবত মাংস ভেদ করে ঢুকে যাচ্ছে। ইউসুফের ঠিক তেমনটাই মনে হলো। একটা ক্লান্ত দীর্ঘশ্বাস ছেড়ে খানিকটা নরম গলায় সে বলল, সারাক্ষণ এসব ঘুরে কেন মাথায়? আপনার কি? আমার মাথা আমি ঘুরাই, আপনার কি? রাগে থেতিয়ে উঠল বিভা। হাতের চাপ প্রবল হলো। তার ছেলে মানুষই উত্তরটাই আবারও হেসে ফেলল ইউসুফ। একবার হাতের দিকে তাকালো। চটচটে রঞ্জিত তরল পদার্থটা বেরিয়ে এসেছে। বলল, নখে ব্যথা পাবে বিভা, ভেঙে যাবে, ছেড়ে দাও। হোক ভাঙুক, ছাড়বো না। ব্যাস, হাতের দিকে ফিরেও তাকালো না বিভা। চোখ দুটো কি লাল হয়ে গেছে মেয়েটার। গলা দিয়ে নেমে যাওয়া শুকনো ঢোক গেলাও নজর এড়ায় না। কান্না আটকানোর প্রচেষ্টায় চোখের টানা হয় পারছে মনেরটা। ক্লান্ত ইউসুফ আবার বসে পড়ল হাঁটু গেড়ে। এর কাছে তার কণ্ঠটাও ওঠে না, তুলোর মতো নরম হয়ে যায়। এত চাই, তবু একটু ধমকাতে পারে না। জেদ করে না, ছেড়ে দাও। কি অদ্ভুত নরম পুরুষালী স্বর। বিভা গোল গোল করে তাকালো, ভ্রু জোড়া সামান্য কুচকালো। হাতের বাঁধন আলগা হয়ে আসতেই ঠোঁটের কোণ প্রসারিত করে হাসল ইউসুফ। আস্তে ধীরে হাতটা সরিয়ে নিল। বিভা বার দুয়েক পলক ফেলল। পুতুলের মতন
ঠেকলো ইউসুফের কাছে, বলল, সবসময় এত জেদ করো কেন? আপনার সাথেই তো করি, আর কারোর সাথে তো করি না। এ তো আপনার সমস্যা। ইউসুফ হাঁপ ছেড়ে উঠে যেতে যেতে বিড়বিড় করে বলে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর মনে মনে বলে, তোমার প্রদর্পণেই আমার সমর্পণ। গ্রামে শীত পড়ে গেছে, অক্টোবরের শুরু কেবল। তবুও শেষ রাতের দিকে মোটা কাঁথার নিচেও ঠান্ডায় শরীর জমে হিম হয়ে যায়। বরফের মতো পা দুটো সুরসুর করে কাঁথার ভেতর গুটিয়ে নিল তন্দ্রা। আধ ঘুম চোখ দুটো কোনো রকমে মেলল। সরফরাজ সোজা হয়ে ঘুমিয়ে আছে, এক হাত কপালে ওঠানো, আরেক হাতে সে ঘুমিয়েছে। একে তো রক্ত জমানো ঠান্ডা, তার ওপর কোথা থেকে যেন দমকা বাতাস এসে ঘর ছুঁয়ে গেল। তন্দ্রা হুড় হুড় করে কেঁপে ওঠে। উত্তরের জ্বালানাটা বোধহয় খোলা, নিশ্চয় উনি খুলেছে। ঘাড় ফিরিয়ে দেখার ন্যূনতম শক্তিটা পেল না সে। নড়ে চড়ে সরফরাজের দিকে চেপে আসলো, এক হাত উদম বুকের ওপর রাখলো। উষ্ণা বুকটাও কি ঠান্ডা হয়ে আছে। অস্ফুট স্বরে শোনা গেল সাথে সাথেই, তন্দ্রাবতী, নড়ছ কেন? তন্দ্রা ঘুমিয়ে ঘুমিয়েই অভিযোগ ছুড়ে। শীত করছে, আপনি আমায় ধরে ঘুমান না কেন? সরফরাজ চোখ মেলে কপাল থেকে হাতটা সরিয়ে তন্দ্রার গায়ের কাঁথাটা গলা পর্যন্ত টেনে দেয়। কিভাবে জড়িয়ে ধরবে সে মেয়েটাকে? পেটে চাপ লাগবে না? বুঝতে চায় না। তার কাছে লেপ্টে থেকেও তন্দ্রার দাঁত কাঁপছে, কিড়মিড় শব্দ হচ্ছে। সরফরাজ বুক থেকে তন্দ্রার হাতটা সরিয়ে দেয়। মাথার নিচ থেকে নিজের হাতের বদলে বালিশ টেনে দিয়ে উঠে বসে। তন্দ্রা শিশু সুলভ কণ্ঠে বুলি ছাড়ে, কই যান? জানালাটা বন্ধ করে দিয়ে আসি, শীত কম লাগবে। চালানা বন্ধ করে দিয়ে আলমারি খোলে সরফরাজ। দেখে শুনে আরেকটা কাঁথা বের করে, বেশ ভারী দেখে। আসার আগে ধীর গতিতে চলতে থাকা ফ্যানটাও বন্ধ করে দেয়। ঘরটা নীরব হয়ে যায়, নিঃশ্বাসের শব্দও প্রতিধ্বনির মতো শোনায়। তন্দ্রার গায়ের পাতলা কাঁথাটা সরিয়ে হাতের কাঁথাটা দু পল্লব করে ছোট্ট করে শরীরটার ওপর দিয়ে দেয় সে। তার ওপর আবার পাতলা কাঁথাটা দিয়ে কপালে হাত রেখে বলে, এখনো শীত করছে তনু? শুতে আসুন। সরফরাজ নির্ভর শ্বাস ছাড়ে। কাঁথাটা আরেকটু টেনে টুনে তন্দ্রার পেছনে যেয়ে শুতেই তন্দ্রা যাওয়ার পর অবাক হয়ে বলে, পেছনে যেয়ে শুচ্ছেন কেন? এই পাশে আসেন। সরফরাজ কাঁথার নিচে ঢুকে যায়। তন্দ্রাকে কাছে টেনে পিঠটা চওড়া বুকের সাথে ঠেকিয়ে নিতে নিতে বলে, এই যে তোমাকে ধরে শুচ্ছি, আর কথা না, ঘুমিয়ে পড়ো। তন্দ্রা হাসল, মুখের হাসি। ওপর থেকে জড়িয়ে একপাশে আসা শক্তপোক্ত হাতটার উপর হাত রেখে চোখ বুজে বলল, কাল লেপটা নামাতে হবে, বুঝলেন? সেকেন্ড পাঁচেক কাটল না বোধহয়। গ্রীবার উপর অপ্রত্যাশিত আদরটাই তীব্র শীতের চেয়েও শিরশির কেঁপে উঠল তন্দ্রা। কোনো রকমে বলল, কি করেন? ঘুমান তো। পেছন থেকে সরফরাজের মৃদু কণ্ঠ শোনা গেল, আমি থাকতে তোমার লেপের কি দরকার তনু? ছি, ভয় পেলে তো আব্বা আম্মার সামনে ঝাপটে ধরতেও লজ্জা পাও না, আর এখন এক কাঁথার নিচে ছি ছি করছো? হায় তন্দ্রাবতী। সকাল হতেও সূর্যের দেখা মেলেনি। দূরের গাছগুলোর ওপর পেলব তুলোর মতো কুয়াশা ভেসে আছে যেন। গাছের পাতাগুলো শীঘ্রই পতনমুখ। শীত এসেছে বলে। ঘড়িতে 8:10 বাজে কেবল। নরম বিছানায় আতশোয়া হয়ে বসে আছে বিভা। এক হাতে কাঁধ জড়িয়ে ধরে তাকে বুকের সাথে লাগিয়ে রেখেছে সরফরাজ। নিজের মেলে রাখা পায়ের উপর পাহাড় সম বিরক্তি নিয়ে কিঞ্চিত ভ্রু কুঁচকে চেয়ে আছে বিভা। পায়ের ব্যথায় রাত থেকে কাহিল অবস্থা বেচারির। এক ফোঁটাও ঘুমাতে পারিনি। কাল সারাদিন হেঁটে ফিরে ঘুরে ব্যথাটাকে নিহাতই অবহেলা করেছিল। গুণাক্ষরেও টের পায়নি এই ব্যথা ধীরে ধীরে এমন তুমুল তীব্র হবে। তার ওপর পড়েছে শীত। শীতে একটু ব্যথা পেলেই মানুষের মরিমরি অবস্থা হয়। সে তো বেচারি হোঁচট খেয়ে যে ইটের ওপর পড়েছে। উঠানে কে কোন অনুক্ষণের সময়ে যে ইটগুলো রেখেছিল আল্লাহ জানে। গরম পানির বোতল কাপে মুড়িয়ে হাঁটুর কাছে দিয়েছে জাহানারা। বিশেষ লাভ হচ্ছে না অবশ্য। অনবরত টনটন করেই চলেছে জায়গাটা। বিভা বিড়বিড় করে বলল,
ভাইজান, আমি কেন পড়ে গেলাম বলেন তো? উত্তরে আলতো করে বোনের মাথায় হাত বুলিয়ে দিল সরফরাজ। সেরে যাবে। সারছে না তো। সারাদিন উড়নচণ্ডীর মতোই টই টই করলে ব্যথা তো হাওয়ায় সেরে যাবে। চাপা ভর্সনায় ভরপুর কণ্ঠটা এলো দরজার কাছ থেকে। বিভা চোখ তুলে তাকায়। ইউসুফের নির্বিকার চেহারাটা এক পলক দেখে সরফরাজের বুকে গাল লেপটে মাথা নিচু করে রাখে। সরফরাজ হেসে ফেলল। ইউসুফ ভুল কিছু বলেনি। বিভা সত্যিই ধরুবন্দর, চঞ্চল। ইউসুফ ঢোক গেলে জাহানারা সাথে কি কথা বলে। বিভা মৃদু কণ্ঠে সরফরাজকে বলে, ভাইজান, আপনি কিছু বললেন না? কি বলবে? নিজের কথা থামিয়ে ভুরু উঁচিয়ে ফিরে তাকায় ইউসুফ। বিভা চুপ করে গেলেও কড়া চোখে একবার ইউসুফের চোখে চেয়ে দৃষ্টি নামালো। সরফরাজের কাছে গুটিয়ে গিয়ে মিষ্টি হওয়ার মিঠাইয়ের মতো তুলতুলে কণ্ঠে বলল, পানি খাবো ভাইজান, খাইয়ে দিন। বিভার বলতে দেরি হলো। সরফরাজের ব্যস্ত হতে দেরি হলো না। পাশের টেবিল থেকে পানি ভর্তি গ্লাসটা তুলে নিল জলদি। বিভার ঠোঁটে ঠেকিয়ে ধরতেই সেদিকে চেয়ে মলিন হাসল ইউসুফ। এই যে রুষ্টপুষ্ট প্রচণ্ড রাগী মানুষটাকে দেখলে গ্রামের নেতা চেয়ারম্যান পর্যন্ত মাথা নুয়ে সালাম ঠুকে তার কাছে। একমাত্র এই ইভা এমন আবদার করতে পারে। এত ভালোবাসে সে বোনদের। আজ পর্যন্ত কোনোদিন বকা তো দূর, সামান্য উঁচু কণ্ঠে কথা বলতে শোনেনি। এক মুহূর্তের জন্যও না। ইউসুফ হাসার চেষ্টা করে। একটা দীর্ঘশ্বাসও কি বেরোয় সঙ্গে। সকালে ঠান্ডার মধ্যে আর গোসল করা হয়নি। সূর্যের দেখা মিলতে মিলতে দ্বিপ্রহর গড়িয়ে গেল। ঘড়ির কাঁটা যখন 4টা ছুঁই ছুঁই। ঝলমলে কড়া রোদে ঠিক করে পড়ল বারান্দায়। ঝটপট গোসল ছেড়ে চুলগুলো ঝাড়তে ঝাড়তে বরফ শরীরটা নিয়ে সে রোদে এসে আশ্রয় নিল ইভা। কাঁপুনি দিচ্ছিল। রোদ গায়ে পড়তেই কিছুটা আরাম হলো। চুল বেয়ে টুপটুপ করে পানি পড়ছে, গলার জামা ভিজে যাচ্ছে। স্তব্ধ মধ্য দুপুর একপাশে এনে বিশাল চুলগুলো পার কয়েক ঝাড় দিয়ে 2-3টে পুরুষ কণ্ঠের হাসির শব্দে হাত থমকে গেল তার। কণ্ঠগুলো চেনা, কিন্তু সামান্য ঝুঁকে উঠানের ঘাসের ওপর বেতের চেয়ার পেতে সরফরাজ, ইউসুফ। অতঃপর সামনের চেয়ারটায় কালো টি শার্ট পরিহিত চওড়া কাঁধের ব্যক্তিকে দেখেই বার কয়েক বিষম খেল ইভা। তপ্ত রোদটা বোধহয় হঠাৎই আর কাজ করল না। রগে রগে কাঁপুনি ধরে গেল। সায়ন কখন এলো? ভাইয়ারা বাসায় আছে জানে, ছুটির দিন। কিন্তু সায়ন, এরা এত হাসাহাসি করছে কেন? এমনে কি হাসি ভাইজানের সাথে? আর তাকে কি বলে? অসভ্য পুরুষ। চুল ঝাড়ার শব্দে দূর থেকেই মিষ্টি রোদে মুড়িয়ে থাকা রমণীর এক পাশে এনে রাখা ঝরঝরে ভেজা চুলগুলোর দিকে চোখ পড়েছিল সায়নের। রমণী বিস্ময়ে হা হয়ে চেয়ে আছে। টুকটুকে গাল দুটো রোদে লাল হয়ে আছে নাকি ঠিক লজ্জায় বোঝা গেল না। আশেপাশে পুরুষ দুটোর উপস্থিতি লক্ষ্য করে নিভৃতে চোখ নামিয়ে ধোয়া ওটা চায়ের কাপে চুমুক দিল সায়ন। এরপর আবার চোখ তুলল যখন ইভা তো দূর, ইভার ছায়াটুকুও নেই সেখানে। ফাঁকা ধুধু বারান্দার দিকে চেয়ে এবার নিশ্চিত হয়ে গেল সে। গাল দুটো তবে লজ্জায় লাল হয়েছিল। হাসি ঠাট্টায় মশগুল থাকতে থাকতে কখন যে এত সময় গড়িয়েছে বুঝতে পারল না সায়ন। পছন্দের বাদামি বেল্টের ঘড়িটার দিকে হঠাৎ চোখ পড়তেই চোখ কপালে উঠল যেন। এসেছিল কেবল আধা ঘন্টার জন্য। ইভার বাবা মার সাথে একটু দেখা করে আবার চলে যাবে। গ্রামে আসার সময় করে উঠতে পারে না। একদিনের জন্য এসেছে যখন, দেখা না করে চলে যাওয়াটা ভালো লাগছিল না। তাছাড়া উনারা ওকে বড্ড স্নেহ করেন। এসেছিল দুপুরের পর, যেন খাবার দাবারের ঝামেলা না থাকে। কিন্তু না, সরফরাজ যেতে দিল কই। হালকা চা খাবার কথা বলে এই যে বসালো খোলা আকাশের নিচে। সে নিজেও টের পায়নি কখন সময় গিয়েছে। ভাইয়া, আমার যেতে হবে যে এবার। 5টা বেজে গেছে। শুক্রবার এমনি জ্যাম থাকে। এখন রওনা দিলেও ফিরতে 10টা-11টা বেজে যাবে। তার কথা শেষ হলো না। জামিলার মা খালি কাপের ট্রে বদলে দিয়ে গেল। ততক্ষণে আরও 4-5 বার ট্রে বদলে কাপ ভর্তি গরম চা দিয়ে গিয়েছে। সরফরাজ চাপা স্বরে বলল,
এটা খেয়ে নাও, তারপরে আর আটকাবো না। মানা করতে পারল না সায়ন। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চায়ের কাপটা তুলে নিল। নির্জন প্রন্ত বিকেলে নিস্পন্দতা কাটিয়ে সরফরাজের ফোন বাজলো। চোখের ইশারায় অনুমতি নিয়ে ফোন হাতে সে একটু দূরে গিয়ে দাঁড়াতেই সায়নের দিকে চেয়ে এলো ইউসুফের গলা। খুসখুস করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। সায়ন তাকালো। কিছু বলবেন ভাইয়া? অবশ্যই। বলুন। ইউসুফ চেপে এলো আরো খানিকটা ক্রিয়ৎক্ষণ চুপ থেকে ফিসফিস করে শুধালো। চায়ে চুমুক দেবার বাহানায় আপনি যার জন্য বারবার ওদিকে তাকাচ্ছেন সে আর আসবে না সায়ন সাহেব। আচমকা ধরা খাওয়া অপরাধীর মতো এক পলক তাকিয়েই মৃদু শব্দ করে হেসে ফেলল সায়ন। হঠাৎই কি একটা অদ্ভুত সুপ্ত লাজুকতা খেলে গেল। পুরুষ চোখেও ছোট্ট একটা উত্তর এলো। জানি। জানো তবু তাকাচ্ছ কেন? বলে চায়ের কাপে লম্বা চুমুক দিল ইউসুফ। অতঃপর পাশের মানুষটাকে বেশ জব্দ করে ফেলার প্রমাণস্বরূপ ঠোঁটের কোণে বাঁকানো একটা হাসি বেশ শোভা পাচ্ছে। ওই যে মরিচিকার পিছে ছোটা মানুষের অদৃশ্য ভাব, আমিও মানুষ বটে। ইউসুফ সপ্রতিভ হলো, মাথা নাড়ালো। ছেলেটার কথার ধাঁচ আছে। সন্ধ্যার পরপরই একটু বেরিয়েছিল ইউসুফ। যাবার আগে একবার বিভার ঘরে দেখে গিয়েছে। মেয়েটা ঘুমাচ্ছিল চুপ করে, কিন্তু ফিরে আসার পর তাকে আর চুপটি করে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেল না। ফাঁকা ঘর, শূন্য বিছানা, আদ্যপ্রান্ত চোখ বুলিয়ে ঘরের দরজাটা নিভৃতে লাগিয়ে দিল ইউসুফ। দ্বিতীয় গেল ইভার ঘরে। দরজা খোলাই ছিল। কোলের ওপর বই রেখে পড়ছিল ইভা। দরজায় ইউসুফকে দেখেই চোখ তুলে তাকালো। কিছু বলতে পারল না, তার আগেই প্রশ্ন ছুড়ল। তোর বোন কই? আকস্মিক প্রশ্নটায় অপ্রস্তুত হয়ে গেল ইভা। কিছু বলবে তার আগেই ইউসুফ আবার বলল, টই টই করছে না? কই গিয়েছে? ওকে না আমি দুপুরে বললাম দু একটা দিন ছুটি করতে না? না, ঘুমিয়েই ছিল, একটু আগে উঠেছে। বোনের সাফাই গাওয়াটা বিশেষ একটা জুৎসই হলো না বোধ হয়। ইভা নিজেও বুঝলো। এখন কোথায়? ঘরেও নেই, নিচে গিয়েছে মনে হয়। আমি তো নিচ থেকে এলাম। উঠোনে মনে হয়, ছাদেও হতে পারে। বেশ। দরজাটা আলগা করে ভিড়িয়ে দিয়ে চলে গেল ইউসুফ। ইভা একা একাই আমতা আমতা করলো কিছুক্ষণ। তার বোনটা কেন যে কথা শোনে না। রাতের অমা মলিন করে জ্যোৎস্না উঠেছে। একলা একা রূপালী চাঁদটা হয়তো আত্মসাঘায় বিভার এমন অপরূপ সে। বাড়ির উঠানে বিভাকে পাওয়া গেল না। ইউসুফের চওড়া কপালে চিন্তার ভাঁজ পড়ল। এই নিঝুম রাতের বেলা মেয়েটা একা একা গিয়ে ছাদে বসে আছে নাকি? এত সাহস যে কই পাই? অতঃপর তার চিন্তার ভাঁজ বাড়িয়ে বিভাকে ছাদেও পাওয়া গেল না। গাছের পাতার কম্পন শূন্য বাড়ির ছাদের পেছনের এদিকটা গাছগাছালিতে ভর্তি। কাঠালি চাপার ঘ্রাণে মাথা ঘুরে যায়। আধারে সামান্য মানব ছায়াও দৃষ্টিগোচর হয় বহু কষ্টে একটু জ্যোৎস্নার আলোতে। এখানে কি করছো তুমি? এত একাগ্র নীরবতা মুহূর্তেই উবে গেল। শুকনা পাতা পড়ে সয়লাভ হয়েছিল নিচে। মর্মর শব্দে সেই পাতা ভেঙে কাছে এসে দাঁড়ালো ইউসুফ। অথচ তার উপস্থিতিতে নির্বিকার চিত্তে বসে থাকা ছায়া মানব বিন্দু পরিমাণও নড়ল না। যেন সেই কণ্ঠ তার কর্ণকুহর অবধি পৌঁছাতে পারেনি, এমন একটা ভাব নিয়ে সে খুব নির্লিপ্ত ভঙ্গিতে একাধারে হাতের ছোট্ট লাকড়ির টুকরোটা দিয়ে উঠানের মাটি খুঁড়তে লাগলো, যা বিগত অনেকক্ষণ যাবৎ মনোযোগ সহকারে করেই যাচ্ছিল। তার মনোযোগের পরিবর্তন ঘটল না। তবে মুখের ওপর ছেয়ে থাকা খোলা এলো কেশের নিচে খুব যন্ত্রণায় একজোড়া আবেগী চোখ বরাবর পলক ঝাপটাতে লাগলো। তার মুখ তুলে চাওয়ার অপেক্ষায় ইউসুফ ঠায় হয়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। গাছের ফাঁক ফোকর গলিয়ে অল্প আধটু জ্যোৎস্না আসে। মায়াবী নির্লিপ্ততার পরিমাণ আঁচ করতে করতেই পাথর কঠোর চোখের চাহনি নরম হয়ে এলো ধীরে ধীরে। সামান্য নিবিড় হয়ে পাশে বসতেই গলার স্বর নেমে গেল অনেকটা। মন খারাপ কেন? খুব রুক্ষ কণ্ঠে সহস্রাধিক অনুভূতি লুকানো গেল না। প্রতিটা বায়ুকণা অবধি টের পেল তার হৃৎকণার আকুতি। ছায়া মানবী মুখ না তুলেই
থমথমে কণ্ঠে উত্তর দেয়। মন খারাপ না। খারাপ কেন? উত্তর এলো না, প্রশ্ন হলো না আর। সময় গেল, হাতের লাকড়িটা পড়ে যাবার মৃদু শব্দ হলো। বিভা মুখ তুলে গাছের ফাঁকে লুকিয়ে থাকা আকাশের বিশাল চাঁদটায় চোখ আটকালো বিস্ময় উদাসীন। বার কয়েক পলক পড়ল। কোন ঘেঁষে তপ্ত জল গড়ালো কি অন্ধকারে বোঝা গেল না। হাত বাড়িয়ে চোখের কোণ ছুঁয়ে দেখতে পারল না। ইউসুফ কি যেন আটকে দিল। অবগত পরিণতি। বিছনার মলিনতায় জ্যোৎস্নাও ম্লান হলো। অদ্ভুত মলিমা গ্রাস করলো চারপাশ। ওঠো, রাত হয়েছে, ঠান্ডা পড়ছে, ঘরে চলো। ইউসুফ তাড়া দিল। এবারেও উত্তর এলো না। তবে শিরা উপশিরায় রক্ত জমিয়ে দিয়ে তার শক্ত বাহুতে কাত করে মাথা ঠেকালো বিভা। নিজের দুহাত দিয়ে তার এক হাত পেঁচিয়ে ধরে বিড়বিড় করে বলল, চুপ করে বসে থাকেন, আমি আর কিচ্ছু বলবো না। ওখানে আর টু শব্দটাও হলো না। শীত ও কি ভীতু হয়ে পড়ল মনের তৃষ্ণায়। কাঁঠালি চাপাও কেন হঠাৎ অমন ঘ্রাণ ছাড়ল, খুব তীব্র। ধবধবে নরম লেপটা দুপুরেই নামানো হয়েছিল, ঝেড়ে ঝুড়ে পরিষ্কারও করে রাখা হয়েছে। সন্ধ্যার দিকে যৎকিঞ্চিৎ ঠান্ডা ঠান্ডা অনুভব হওয়া মাত্রই আলু থালু হয়ে আপাদমস্তক তার ভিতর ঢুকে পড়ল তন্দ্রা। সেই যে ঢুকেছে আর বের হয়নি। প্রাপ্তবয়স্ক সহধর্মিনীর চেনা জানা শিশু সুলভ আচরণে ঘরে ঢুকেই শব্দ করে হেসে ফেলল সরফরাজ। দরাজ কণ্ঠের হাসি নিশ্চুপ ভোরের প্রথম কলরবের মতো পবিত্র। সরফরাজের হাসি কর্ণগোচর হতে পারে না। লেপের ভেতর থেকেই রাগে থেতিয়ে ওঠা মেহেলি কণ্ঠে শোনা যায়, খবরদার হাসবেন না সরফরাজ। যাকে উদ্দেশ্য করে রাগ ঝাড়া হলো সে খুব বিশেষ একটা তোয়াক্কা করলো বলে মনে হলো না, বরং আরেক ঝলক চওড়া হাসি তার ঠোঁট বরাবর ছুঁয়ে গেল। জোর করে ধমক দিয়ে মেয়েলি কণ্ঠটা ঠিক বুক বরাবর ছুঁয়ে গেল। মাথার ওপর দিয়ে লেপ টেনে ভিতরে বসেছিল তন্দ্রা। সরফরাজ লেপের ওপর দিয়েই বার দুয়েক হাত বুলিয়ে দিল তার মাথায়, বলল, আচ্ছা, হাসলাম না। তোমার বেশি শীত করছে তনু? লেপের ভেতরে তন্দ্রা ঠিক টের পেল সেই মোলায়েম স্পর্শ। মুখে অবশ্য বলল না কিছু, এদিক ওদিক মাথা নেড়ে না বোঝালো কেবল। লেপ সহ ছোট্ট মাথাটা এদিক ওদিক দুলে ঠেকাতেই কি যেন তুলতুলে একটা অনুভূতি হলো সরফরাজের। সহ্য করতে না পেরে সে আবার হেসে ফেলল। তবে এবার শব্দ হলো না। ভীতি চাপা হাসি অনেকক্ষণ একটানা একদিকে স্থির থেকে ধীরে ধীরে মিলিয়ে গেল। হালকা গোলাপি রঙের উলের বলটা গড়াতে গড়াতে মেঝের মাঝখানে চলে গেছে। সরফরাজ হাতের কাগজগুলো আলমারিতে রেখে ফিরে এলো। উলের বলটা মেঝে থেকে তুলে খোলা উলের রশিটা বলের সাথে পেঁচাতে পেঁচাতে ঠিক যেয়ে দাঁড়ালো বিছানার সামনে। উলের উৎস লেপের নিচ খুব যত্নে দুটো মমতা মাখা হাত নিখুঁত কুশিটায় ব্যস্ত। সরফরাজ অল্প করে লেপটা তুলে ঝুঁকে গিয়ে ভেতরে মাথা ঢোকায়। নিজের বানানো কৃত্রিম উষ্ণ রাজ্য আকস্মিক সরফরাজের আগমন কিয়ৎক্ষণ চোখ বড় বড় করে হতচকিত হয়ে চেয়ে রইল তন্দ্রা। তারপর মাথা নামিয়ে বিড়বিড় করে স্বগতিক করল, দৈত্য এলে কোথা থেকে? সরফরাজ বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল, আমি দৈত্য? কম কি? মুখটা আগিয়ে আনে তন্দ্রা। সরফরাজ ভুরু উঁচাই। হঠাৎ সামনে কালো চোখের মণিতে তন্দ্রায় হয়েছে কি যেন ভাবে বেশক্ষণ। অতপর হাতের উলের বলটা তন্দ্রার কোলের ওপর রেখে খুব ধীর হেয়ালি স্বরে বলে, সামলে রাখো তন্দ্রাবতী, সামলে রাখো। তন্দ্রা এক পলক কোলের দিকে তাকাই। উলের বলটা দেখে পর মুহূর্তেই চোখ তুলে বলে, হয়েছে যান, বাতাস ঢোকাচ্ছেন। ইস! তার কণ্ঠ হু হু করে কেঁপে ওঠে। তন্দ্রার বলার ধরনে আবারও হেসে ফেলে সরফরাজ। তন্দ্রা ভীষণ রেগে যায়, ঝাঁঝিয়ে উঠে বলে, আপনি আবার হাসছেন। চুপ করুন সরফরাজ, আপনার শীত লাগছে না? লাগে না তো, কখনো দেখেছো? সরফরাজ ভুরু নাচালো। তন্দ্রা ঠেলে ধাক্কিয়ে সরফরাজকে বের করে দেয়।
তারপর লেপের নিচে বসেই একা একাই হাসে কতক্ষণ, অনেকক্ষণ, বহুক্ষণ। ইউসুফ ঠিক পাথরের ন্যায় বসে রয়েছে, কঠিন চোখ দুটো বহুক্ষণ পরপর একবার পলক ফেলছে, হাত মুষ্টিবদ্ধ। বিভার নরম হাত দুটো দিয়ে বার কয়েক খুব নেড়ে চেড়ে তার শক্ত হাতের মুঠো ছাড়ানোর চেষ্টা করলো, পারল না। ভীষণ আক্ষেপের সুরে বলল, আপনি এত জেদ করেন কেন? ইউসুফ তার আক্ষেপ বিন্দুমাত্র আমলে নেয় না। হাতের মুঠো আরও শক্ত করে ফেলে বিভা। তার মুষ্টিবদ্ধ হাতটায় আঁকড়ে ধরে মৃদুস্বরে বলে, ভালোবাসবেন না ভালো কথা, ভালোবাসতে তো দেবেন। ইউসুফ চুপ করে রইল। কতগুলো কথা কণ্ঠলালি অবধি এসে শেষমেশ তুমুল বাধাপ্রাপ্ত হলো, ঠোঁট অবধি পৌঁছাতে পারল না। আচ্ছা, সে যে এই হাড় কাঁপানো ঠান্ডায় পাতলা শার্ট গায়ে মেয়েটার হয়তো অদ্ভুত পাগলামির সঙ্গ দিচ্ছে, তার হাত জড়িয়ে বসে থাকতে দিচ্ছে, এতেই কি ভালোবাসতে দেয়া হচ্ছে না? সে যে কখনো বিভাকে বকা দেয় না, চোখে চোখ রেখে কথা বলতে পারে না, ভীষণ রেগেও একটু শক্ত করে বিভার হাত ধরতে পারে না, এতে কি ভালোবাসা হচ্ছে না? ঠিক আছে, তাদের ভালোবাসা পূর্ণতা পাবে না, তবুও তো সে বাসছে না। ইউসুফ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার মন খারাপ শেষ হলো? ভেতরে যাই। কথাটা শোনা মাত্রই বিভা ঝুপ করে ইউসুফের হাত ছেড়ে দেয়, থমথমে গলায় আপত্তি করে বলে, আমি যাব না, আপনি যান। আমি না, তুমি খুব জেদি বিভা, আমার কোনো কথাই শোনো না। শান্ত গলায় কথাটা বলে একটু থামলো ইউসুফ, বসা থেকে উঠে দাঁড়ালো, খুক খুক করে গলা ঝেড়ে বলল, এখনো সময় আছে, চলো আমার সাথে। একা একা কতক্ষণ বসে থাকবে? বিভার প্রতিক্রিয়া পাওয়া গেল না, ইউসুফও গেল না, পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রইল। গাছের পাতাগুলো হঠাৎ দুলে ওঠে, দূরে কোথাও শিয়াল ডাকছে। শীতের সময় শেয়ালের উপদ্রব বেড়ে যায় গ্রামে। শেয়ালের ডাক ভয় পায় বিভা। সে হুট করে দাঁড়িয়ে গেল, ইউসুফের ছাদ টেনে ধরে বলল, আমাকে একা রেখে যাচ্ছেন, আপনি এত নিষ্ঠুর কেন? ইউসুফ হাসল। মেয়েটা কখন যে কি বলে বোঝা মুশকিল, বড্ড দুর্লভ্য রমণী। বাড়ির পেছনটা ঠিকঠাক পেরোনোও গেল না, দূর থেকেই আতশবাজির শব্দে এতক্ষণে চকচক করে উঠল বিভার বিষাদ মলিন চোখ দুটো। ইউসুফের শার্টে মারাত্মক টান দিয়ে হাসি হাসি কণ্ঠে বলল, হায় আল্লাহ, আমি তো ভুলেই গেছিলাম, উত্তর পারে না বড় মেলা হচ্ছে, যাবেন? ইউসুফ আগাগোড়া চমকে উঠল। এই রাতের বেলা? অসম্ভব। আমি যাব। যাও। ভাবলেশীন উত্তরটা দিয়েই এগিয়ে যেতে চাচ্ছিল ইউসুফ, বিভা দিল না, শার্টে দ্বিতীয় মারাত্মক টানটা দিয়ে বলল, আপনি নিয়ে যাবেন। অসম্ভব। সম্ভব, চলুন। ইউসুফ আস্তে করে বলে, কাল নিয়ে যাব, এখন না। আমি বলেছি না এখন। বিভার জেদ অটুট থাকে। মিনিট দশেকের মাথায় সরফরাজের থেকে চূড়ান্ত অনুমতি নিয়ে সে বিস্তর হাসি নিয়ে গাড়িতে বসে। নেওয়াজ সাহেব বসার ঘরের সোফায় বসে ব্যবসার কাগজপত্র দেখছিলেন। ইকবাল গরম চায়ের কাপ নিয়ে ভাইয়ের মুখোমুখি বসে আছে। একটু পরপর নেওয়াজ সাহেব এটা ওটা জিজ্ঞাসা করলে আস্তে ধীরে বুঝিয়ে দিচ্ছেন। ইকবাল ইভার ছোট চাচা ইউসুফের বাবা। ইভা খাবার টেবিলে বসে আছে। সায়নের প্লেটে গুড় নাইকেলে ভরা ধোয়া ওঠা ভাবা পিঠা, কোলের ওপর বাহাদুর নিজে খাচ্ছে, সাথে অভ্যাসবশত বাহাদুরকেও খাইয়ে দিচ্ছে ইভা। বাহাদুর ধীরে সুস্থে খাবার চিবোতে চিবোতে অভ্যস্ত হাতে ইভার ছেড়ে দেওয়া আঁচলটা নিয়ে দুষ্টুমি করছে। এই ঘূর্ণি পাকের মতো ঘোরপাক খাচ্ছে, আবার বিভার নাক পর্যন্ত ঘোমটা টেনে দিচ্ছে। তন্দ্রা মাথায় লেপ নিয়েই ঘুমিয়ে পড়েছে। সরফরাজ যে আস্তে করে লেপ সরিয়ে দিল। হাতের ধরা উলের কাটা, ছোট্ট সোয়াটারের আধবোনা অংশটা এক মুহূর্ত দেখে নিয়ে পাশে সরিয়ে রাখলো। তাদের প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছিল। 4 মাসে পড়তে না পড়তেই তন্দ্রার হঠাৎ মিসক্যারেজ হয়ে যায়। তন্দ্রা কেমন চুপচাপ হয়ে গিয়েছিল। রাত দিন শুধু চোখ দিয়ে পানি পড়ত। থামানো যেত না হাসিহীন তন্দ্রাকে। সামলে রাখার সময়টা বেশ বিভৎস একটা অধ্যায় হয়ে সেটে আছে সরফরাজের ভেতর। তারপর যখন আবার অন্তঃসত্ত্বা হলো, তখন থেকে মেয়েটা একটু একটু স্বাভাবিক হলো।
কথাবার্তা এলো মুখে, হাসলো। এই যে এখন তার সাথে কত দুষ্টুমি করে, সে কখনো থামায়। সরফরাজ দীর্ঘশ্বাস ফেলে, তন্দ্রাকে এক হাতে আগলে ধরল। পিছের বালিশটা বিছানায় নামিয়ে শুয়ে দিতে দিতেই চোখ পিটপিট করে আড়মোড়া দিল তন্দ্রা। ঘুম জড়ানো কণ্ঠে সরফরাজকে বলল। কি হয়েছে? সরফরাজ মৃদু স্বরে বলল। কিছু হয়নি। দেখি তনু ঠিক করে শও, ঘাড় সোজা করো। তন্দ্রা ঘাড় সোজা করে না, আরো কাত হয়ে বলে। আপনি জেগে আছেন কেন? সরফরাজ সায় দিয়ে বলল। এই তো আমিও ঘুমাবো, চোখটা বন্ধ করো দেখি তো তন্দ্রাবতী। তন্দ্রা চোখ বুঝে মিনিট 15 মাঝে গভীর ঘুমে তলিয়ে যায়। সে ঘুমোতেই ঘর অন্ধকার করে নিচে নেমে আসে সরফরাজ। ইকবাল কি জন্য যেন উপরে গিয়েছে। নিয়াজ সাহেব একাই বসে আছেন, কাচের টেবিলে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে। সরফরাজ ভুরু কুঁচকে বলল। কিছু হয়েছে আব্বা? নিয়াজ সাহেব মাথা তুলে তাকান। ছেলেকে দেখে মাথা নাড়িয়ে স্মিত হেসে বলে। ইভা তখনও পিঠে খাচ্ছে। ভাপা পিঠা তার খুব পছন্দের। শীতটা জেকে বসেছে খুব, সারাক্ষণ ঘুম ঘুম লাগে, অলস লাগে। বাহাদুর আর খাবে না বলে তার গলা জড়িয়ে কাঁধে মুখ গুজে আছে, হয়তো ঘুমিয়ে গেছে। সরফরাজ এসে চেয়ারে বসলো, কিঞ্চিত গলা বাড়িয়ে বলল। চাচি ভাত দিও তো টেবিলে, ক্ষুধা লেগেছে। জাহানারা রান্নাঘর থেকে বলল। এই তো দিচ্ছি বাবা। বলতে ইভার দিকে তাকালো সে, বলল। তুই খেয়েছিস? ভাত খাবার সময় পিঠা খাচ্ছিস কেন? আমি আগেই ভাত খেয়েছি ভাইজান। আপনি ঘড়ি দেখেন, 11টা বাজে। সরফরাজ ঘড়ি দেখলো, বলল। সবাই খেয়ে নিয়েছে, আমি বাকি শুধু? না, শুধু আমি আর বাহাদুর খেয়েছি, আর কেউ খায়নি ভাইজান। আপনাদের আসতে কি খুব দেরি হবে? সরফরাজ মাথা নাড়িয়ে বলল। 12:30 বাজতে পারে, দূরের রাস্তা তো। তারপর নেহা সাহেবের দিকে চেয়ে বলল। আব্বা আপনিও খেয়ে নিন। চাচা কোথায়? নেহা সাহেব কাগজপত্র রেখে টেবিলে এসে বসলেন। জাহানারা খাবার নিয়ে এসেছে, ভাত তরকারি সবজি সাজিয়ে রাখছে। বাহাদুর সত্যিই ঘুমিয়ে পড়েছে, তাকে এখনই শুইয়ে দেওয়া দরকার। এখন উঠে গেলে আর ঘুমাতে চাইবে না। ইভা পিঠা শেষ করে তাড়াতাড়ি করে পানির গ্লাস টেনে নিল। নেওয়াজ সাহেব আলতো করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। ইভা একটু হাসলো। নেওয়াজ সাহেব কি যেন ভাবলেন, তারপর ধীর গতিতে হাত বুলিয়ে দিলেন ঘুমন্ত বাহাদুরের মাথায়ও। গায়ের ওড়নাটা শালের মতো জড়িয়ে নিয়েছে বিভা, চুলগুলো ছেড়ে দেওয়া, তাতেই সারা গা ঢেকে আছে। চাঁদের পূর্ণিমা জোরদার হয়েছে, গাড়ি এঁকে বেঁকে দুলছে। এমন ভাঙা রাস্তা, এদিকে বিভা নড়ে চড়ে বসলো। পাশের লৌহ মানবের দিকে একবার তাকালো। তাদের আলোতেও রাস্তাটা খুব অন্ধকার, চওড়া রাস্তা, তবু এমন ভাঙা কেন? আশেপাশে কোথা থেকে যেন শিয়ালের দল ডেকে উঠল। এমন কাছ থেকে শিয়ালের ডাক শুনে অন্তর আত্মা অবধি জমে গেল বিভার। স্টিয়ারিং ঘোরাতে থাকা বলিষ্ঠ হাত দুটোর একটা খপ করে টেনে ধরল, বলল। আপনি এক হাতে গাড়ি চালান, এটা আমি ধরবো। ইউসুফ নীরব সম্মতি দিল, হয়তো বিভার কথাই আপত্তি করল না। অন্ধকার পথ মারিয়ে এগিয়ে চলল ধবধবে সাদা গাড়িটা। থমকে গেল অকস্মাৎ। বিভাকে হতভম্ব করে দিয়ে গাড়ি থেমে বেরিয়ে গেল ইউসুফ। বিভা পাশের দরজা খুলে জলদ গম্ভীর গলায় বলল। বেরিয়ে এসো। গ্রামের মেঠো পথে শহরের ন্যায় সোডিয়াম বাতির সারি সারি বেজায় দুষ্প্রাপ্য ব্যস্ত। চিকচিক চাঁদের আলোতেই পথ দেখানোর একমাত্র ভরসা। গাড়িটা যেখানে থামানো হয়েছে সেই রাস্তাটা একেবারেই জনমানব শূন্য। ভুতুরে ভুতুরে ঠেকাচ্ছে। অদূরবর্তী শতাব্দী পুরানো গাছগুলো অন্যরকম মাত্রা ঢেলে দিয়েছে। বিভা হুড়মুড় করে দরজার পাশ থেকে চেপে গেল। মুখ ফুরিয়ে কপট জোর দেখিয়ে ফিসফিসিয়ে বলল। কি সব বলছেন? ভিতরে আসুন। ইউসুফের কণ্ঠে ভাবান্তর ঠাঁই পেল না। সে পূর্বের স্বরেই বলল। আমি তোমাকে বেরোতে বলেছি বিভা, জেদ করবে না এখন। বিভা ফিরে তাকালো, নিঃসাড় হয়ে ইউসুফের চোখ পড়ার চেষ্টা করলো।
অন্ধকারে চেনা অক্ষরগুলো দৃষ্টিগোচর হলো না, অথবা হতে পারে সেখানে কোনো চেনা অক্ষরের অস্তিত্ব ছিল না। তৃষ্ণায় প্রণয়ের কল্পনাতীত কোনো ভাষাই হয়তো ঘোরাফেরা করছিল ত্রষ্টসাই, লুকায়িত সেই অন্তভেদী দৃষ্টি যুগলে। চাঁদের আলোর বিপরীতে দাঁড়িয়ে থাকা বিশাল দেহী পৃষ্ঠার দিকে তাকিয়ে মুখের ওপরের চুলগুলো কানের পিছে গুজে দিল। বিভা কাচুমাচু হয়ে বলল, পায়ে ব্যথা করছে, আমি বেরোবো না। বিভার দু হাতে 4 মুঠ কালো কাচের চুড়ি মেলা থেকে কিনেছে। চুল সরাতে গিয়ে রিনঝিন শব্দ তুলল। ইউসুফ ঝুঁকে বলল, সারা মেলায় তোমার পা ব্যথা করলো না, এখন করছে? আবার আমাকে বিশ্বাসও করতে বলছো? এটুকু বলে থামল ইউসুফ। অতঃপর বিভার হাত টেনে ধরে সোজা দাঁড়িয়ে নির্বিকার গলায় বলল, দরকার পড়লে বাকিটা পথ আমি তোমাকে কোলে করে নিয়ে যাব, তবু বেরোতে হবে, এসো। বিভা গো বেচারার মতো চেয়ে রইল কিছুক্ষণ, চোখ পিটপিট করলো। সামনের ব্যক্তিটা সত্যিই ইউসুফ নাকি তা নিশ্চিত হবার জন্য ঘাড় ঘুরিয়ে ড্রাইভিং সিটেও চোখ বুলিয়ে নিল। এরপর নিঃশব্দে পা রাখলো গাড়ির বাইরে। কনকনে ঠান্ডায় জমে আসা গলায় বলল, কি হয়েছে বলবেন তো? গাড়ির দরজা আটকে হাতে থাকা চাবি পকেটে ঢুকিয়ে নিল ইউসুফ। হাতের বাঁধন মজবুত করে সামনের দিকে হাঁটা শুরু করতেই আশ্চর্যের শিখরে পৌঁছে গেল বিভা। হাত ঝাঁকিয়ে বলল, কই যাচ্ছেন? এতক্ষণে যেন দৃঢ়তা ঝরে পড়ল। কণ্ঠ থেকে নিষ্প্রভ হয়ে পড়ল গাঢ় দীর্ঘশ্বাসে। কোথাও না, হাঁটবো। খসখসে জুতার শব্দ। ধীর গতিতে পথ এগোলো। শতাব্দী পুরানো গাছগুলো আর একটি নির্বিকার রূপালী চাঁদ নীরবে দেখে গেল। তাদের আর কেউ দেখলো না, কেউ না। ঘড়ির কাঁটা 12টা পৌঁছাতেই ফোন বেজে উঠল ইউসুফের। পদচরণ এক মুহূর্তেই থামলো। পকেট থেকে ফোন বের করে আবার চলতে শুরু করলো। বিভা ইউসুফের পাশ ঘেঁষেই হাঁটছিল। বোধ হচ্ছিল এই বুঝি শেয়ালের দল পাশের ঝোপ থেকে হামলে পড়বে তাদের ওপর। ফোনের স্ক্রিন সহজেই নজরে পড়ল। সরফরাজ ভাইজান ফোন করেছে। বিভা কিছু বলবে তার আগেই ফোন তুলে কানে লাগালো ইউসুফ। দাঁড়িয়ে গিয়ে পরিষ্কার গলায় বলল, হ্যাঁ বলো। চারদিকে নিস্তব্ধতায় স্বরূপ ওপাশের কথাগুলো শোনা গেল বেশ সহজেই। বিভা কান খাড়া করলো। সব ঠিক আছে? এখন কোথায় তারা? উত্তরপাড়ার রাস্তা ভেঙে গেছে, অন্য পথে আসছি, দেরি হবে একটু। বিভার ভুরু কুঁচকে গেল। অন্য পথে আসছে? কই, তাকে তো বলল না। সরফরাজ দীর্ঘশ্বাস ফেলে ধাতস্থ হয়ে বলল, ও আচ্ছা, সাবধানে আসিস। বিভা কোথায়? মাথা ঠান্ডা হয়েছে ওর? দে দেখি। ইউসুফ এক পলক বিভার দিকে তাকালো। ভাইয়ের সাথে কথা বলার জন্য দিন বলতেই নিচ্ছিল বিভা। ইউসুফ আচমকাই হাত ছেড়ে মুখ চেপে ধরাই আর শব্দ বের করা গেল না। বিভা বিস্ফোরিত চোখে তাকালো। ইউসুফ পলকে কণ্ঠে চিন্তিত করে ফেলল, বলল, ও তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, ডেকে দেই, 1 মিনিট। সরফরাজ সাথে সাথেই থামিয়ে দিল তাকে। তারপর আর কথা হলো না বেশিক্ষণ। ইউসুফকে সাবধানে গাড়ি চালাতে বলে ফোন রেখে দিল সরফরাজ। ইউসুফ কিছুই হয়নি এমন একটা ভঙ্গিমায় ফোনটা পকেটে ঢোকালো। তারপর বিভার মুখ ছেড়ে দিল। কিয়ৎক্ষণ বিমড় বিভা চরম উত্তেজিত আশ্চর্যজনিত হয়ে হতবাক কণ্ঠে বলল, মিথ্যে বললেন কেন? আসার জন্য তো পাগল হয়ে গিয়েছিলে, এখন যাবার জন্য পাগল হচ্ছ কেন? ইভার ঘুম আসছে না। ছোট্ট বাহাদুরের হাত সরিয়ে সে অস্থির চিত্তে উঠে বসল। বিছানা ছেড়ে এক চোট বারান্দায় গেল। ঠান্ডায় টিকতে না পেরে আবার হুড়মুড়িয়ে ঘরে ফিরে এলো। বাহাদুর গা থেকে লেপ সরিয়ে ফেলেছে। ইভা তাড়াতাড়ি যে লেপ টেনে দেয়, মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খায়। বাহাদুর তার আপন ভাই না, তাদের ছোট্ট চাচার ছেলে। একদম ছোট চাচার, ইকবাল চাচার পরের জন। কিন্তু চাচা চাচি কেউ বেঁচে নেই। শুনেছিল ট্রলার ডুবিতে মৃত্যু হয়েছে দুজনের। তারা এই বাড়িতে থাকতেন না, শহরে থাকতেন। হয়তো ইভা খুব একটা জানে না, কিন্তু জন্মের পর থেকেই সে এখনো চাচা চাচিকে দেখেনি। বছর 5 আগে ছোট্ট বাহাদুরকে যখন আনা হলো, তখনই প্রথম জানালো তাদের আরও এক চাচা আছে।
বাহাদুর তখন হাঁটতে পারত না ঠিক করে। তাকে হাঁটা শেখানো, কথা শেখানো সবই ইভার হাতে। ইভা নিজেও তখন ছোট, মাত্র 12 বছর বয়স ছিল। তখন থেকেই বাহাদুর তার সাথে। বাচ্চাটাকে সে এত ভালোবাসে, তাকে ছাড়া থাকবার কথা ভাবতেও আসে না। ইভা স্মিত হাসল, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আবারও চুমু খেলো বাহাদুরের মাথায়। সামনে মৃদু আলো জ্বলছে। সচেতন চোখে একটু ভালো করে নজর দিতেই বোঝা গেল একটা বন্ধ প্রায় চায়ের দোকান। সামনে খদ্দের বসা, কাঠের বেঞ্চিটা ফাঁকা পড়ে আছে। শীতের রাতে যদিও টং দোকানে ভিড় থাকে, কিন্তু এখন একটু বেশি রাত হয়ে গেছে। অল্প ওয়ার্ডের বাতিটা দোকানের আশপাশের চার সীমাতে বন্দি। দোকানটা এখনো খোলা। বিভা থমকে দাঁড়ালো, যদিও সে জায়গাটা চিনতে পারছে না, তবুও তাদের গ্রামেরই তো। দোকানি নিশ্চয় ইউসুফকে চিনবে, সঙ্গে তাকে দেখলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। ফিরে যাবার কথা বলার আগেই পাশ থেকে ইউসুফ নিচু গলায় প্রশ্ন করলো, দাঁড়ালে যে, চা খাবে? পাগল হয়েছেন? বিভা আবারও অবাক। পাগল হবার মতো কিছু বললাম নাকি? এসো চা খাবো, ঠান্ডা পড়েছে খুব। ইউসুফ নির্বিকার, উদ্ভ্রান্ত। বিভাকে সঙ্গে নিয়েই টং দোকানের দিকে এগোলো ইউসুফ। দোকানি ছেলেটাকে 1 কাপ দুধ চা আর 1 কাপ রং চা দিতে বলে আয়েশ করে কাঠের বেঞ্চিতে বসে পড়ল। বিভাকে উদ্দেশ্য করে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। তোমার না পায়ে ব্যথা? বিভা ধপ করে বসলো। ছেলেটা কাপে টুংটাং চামচ ঘোরাচ্ছে, এদিকে তাকাচ্ছে না তেমন। বিভা সন্দেহের চোখে এদিক ওদিক তাকালো, স্বর নামিয়ে থমথমে গলায় বলল, এটা ঠিক কোথায় বলুন তো? আমাদের গ্রাম না, তাই না? ইউসুফ চাপা হাসলো। তার হাসিতে উত্তর বুঝে গেল বিভা। ভীষণ চিন্তিত হয়ে বলল, আপনি বাসায় ফিরবেন কখন? কত রাত হয়েছে, হায় আল্লাহ। দোকানি ছেলেটা এগিয়ে আসতে কথা শেষ না করে চুপ করে গেল বিভা। ছেলেটা ইউসুফকে চা দিতেই তার চাটা এগিয়ে দিল, বিনীত গলায় বলল, ভাবি আপনারটা। বিভা শুকনো ঢোক গিলল 2 বার। ধোয়া ওটা চায়ের কাপ হাতে নিয়েই খুব চেনা অথচ প্রচণ্ড অচেনা মানুষটার দিকে বিভ্রান্ত হয়ে চেয়ে রইল। দোকানি ছেলেটার সাথে টুকটাক কথা বলছে ইউসুফ। বিভা নির্বিকার শ্রোতার ভূমিকায় সে চুপচাপ মাটির দিকে চেয়ে চা খাচ্ছে, চোখ জোড়া চিন্তিত, ভ্রান্তিতে ভরপুর। তার কিছুতেই ভালো লাগছে না, অধৈর্য ছটফটে লাগছে। মনটা স্থির করতে পারছে না। কি হচ্ছে এসব? কেন হচ্ছে? কোনো প্রত্যাশিত পুরুষের নিবিড় সঙ্গ তাকে অস্থির করে দিতে পারছে না। বিভা দীর্ঘশ্বাস ফেলল, মুখ তুলে বলল, দোকান বন্ধ হবে কখন? দোকানি ছেলেটা একবার ইউসুফের দিকে তাকালো, তারপর এক ফালি হেসে উত্তর দিল, এই তো এখনই বন্ধ হইয়া যাইব ভাবি। আপনাকে হলে বাতি নিপাইয়া দিমু, আবার খুলুম ভোরের দিকে। মানুষে মসজিদে যায় তো, ওইকালে আবার ভালো কাস্টমার পাওয়া যায়। বিভা মাথা দোলালো, গলার স্বর নামিয়ে ইউসুফকে বলল, যাবেন না? রাত হয়েছে। ইউসুফ উত্তর দিল না। পকেট থেকে মানিব্যাগ বের করতে করতেই ইশারায় দোকানি ছেলেটাকে কাছে ডাকলো। সে আসলে নির্ধারিত মূল্যের খানিক বেশ এগিয়ে দিতেই বেচারা সজ্জল হাসলো। নিতে চাইল না। ইউসুফ নম্র কণ্ঠে বলল, তোমার রাখতেই হবে, এই 2 কাপ চা আমার জন্য খুব বিশেষ। বিভার কান দুটো ঝাঝা করে উঠল। সে কোনোভাবেই হজম করতে পারছে না ইউসুফ কেন এমন ব্যবহার করছে, কেন তার নির্লিপ্ততায় আজ রাজ্য সম ভঙ্গুর ধরল। বিভা উত্তর খুঁজে পেল না, প্রশ্ন করতে মন টানল না। ইউসুফ আস্তে করে হাত ধরতেই সঞ্জিত ফিরল। এক পলক চোখে চোখ পড়ল, চোখ নামিয়ে ধীর গতিতে সেই আদেশে পা মেলালো বিভা। ইউসুফের হাতটা অসম্ভব ঠান্ডা, নরম চাঁদের মোহানিয়া আলোয় তার সুন্দর মুখখানার দিকেই বুঁদ হয়ে চেয়েছিল বিভা। তার চোখে অদ্ভুত অপারগতা, বেহায়া চোখ কিছুতেই নামছে না। আচমকা সে হোঁচট খেল, মুখ থুবড়ে পড়ে যাবার আগেই হাত টেনে সামলিয়ে নিল ইউসুফ। ফিচেল গলায় বলল, রাস্তা দেখে হাঁটো বিভা, অন্য কিছু পরেও দেখা যাবে। ঝুমঝুমে মেয়েলি মনে হয়তো তীব্র ঠান্ডাও ততটা কাবু করতে পারেনি যতটা কাবু করলো
এই অতি সামান্য ছোট্ট বাক্য যুগল। বিভা জিভ দিয়ে ঠোঁট ভেজালো, মিনমিন করে বলল, আমি রাস্তা দেখেই হাঁটছি, অন্য কিছু না। তাই নাকি? ভালো তো। শোনেন। তার কণ্ঠে স্পষ্ট বিদ্রুপ। বিভা উসখুস করল কিছুক্ষণ, তারপর না পেরে ডেকে উঠল, শোনেন। অসহ্য অধৈর্য কণ্ঠটা রাস্তার নিস্তব্ধতা ফুঁড়ে আলোড়ন সৃষ্টি করল, প্রতিধ্বনির মতো বেজে উঠল। ইউসুফ নরম গলায় উত্তর দিল, বলো। আপনি ঠিক আছেন তো? ইউসুফ হাসল, উত্তর দিল, তোমার কি মনে হয়? নেই, আপনি ঠিক নেই নিশ্চিত? আছি, আমি ঠিক আছি। বিভা থমকালো। শক্ত হাতের বাঁধন কি আরো একটু শক্ত হয়ে উঠল। যত শক্ত হলে তাতে আর ভাঙন ধরানো যায় না। তন্দ্রার ঘুম ভেঙে গেছে। সে উঠে বসে চাতক পাখির মতো আধো অন্ধকার ঘরটায় চোখ বুলাচ্ছে। সরফরাজ গভীর ঘুম। তন্দ্রা উঠে বসেছে, সে টের পায়নি। পেলে এতক্ষণে তন্দ্রাকে ঘুমিয়ে পড়তে হতো। যেভাবেই হোক তাকে ঘুম পাড়ানো হতো। তাকে ঘুম পাড়িয়ে রাতভর পায়চারি করা হতো। তন্দ্রা হাই তুলল, ঘাড় ফিরিয়ে সরফরাজের কাছে ঝুঁকে গেল। মুখটায় দুশ্চিন্তায় ছাপ ফুটে উঠেছে। ইভার বিয়ে নিয়ে হাজার খানেক ভাবনায় ডুবে থাকে, প্রকাশ করে না। কিন্তু সে বুঝতে পারে এই এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, কোনো কিছুতেই একটু ত্রুটি রাখা চলবে না তার। তন্দ্রা প্রেলভ হাত দিয়ে আলতো করে সরফরাজের চুল নেড়ে দিল। সরফরাজ একটু নড়ে চড়ে আয়েশ করে ঘুমালো। খুব ক্লান্ত বোঝা যাচ্ছে। তন্দ্রা তাকে আর বিরক্ত করলো না। আস্তে আস্তে বিছানা ছাড়লো, গুটি গুটি পায়ে দরজার ছিটকিনি নামালো, তারপর বেরিয়ে পড়লো। বারান্দার মৃদু আলো জ্বালানো। কিছুক্ষণ একা দাঁড়িয়ে থেকে ইভার ঘরের কাছে যেয়ে দাঁড়ালো তন্দ্রা। দরজাটা একটু ফাঁক করলো। ইভা বাহাদুরকে ঘুমে বিভোর দেখে মুচকি হাসলো। দরজা ভিড়িয়ে দিল আবার। একটু সামনে এগোতেই বিভার ঘর পড়ল। বিভা দরজা আটকে ঘুমায়। তবু কি ভেবে যেন আলতো ধাক্কা দিল তন্দ্রা। তাকে অবাক করে দিয়ে দরজা খুলে গেল। চাঁদের আলো আসা খালি বিছানাটার দিকে ভুরু কুঁচকে চেয়ে রইল তন্দ্রা। ওরা এখনো ফেরেনি। খোলা চুলগুলো বাঁধা দরকার, খুব যন্ত্রণা করছে। আস্তে করে ইউসুফের হাত ছাড়িয়ে দু হাতে আলগোছে চুলগুলো মুঠোবন্দি করল বিভা। কাচের চুড়ি রিনঝিন করে বেজে উঠল। সাথে সাথেই ইউসুফ ঘাড় ফিরিয়ে প্রায় ধমকে উঠে বলল, চুল বাঁধছ কেন? বিভা হকচকিত হলো। 2 সেকেন্ড ফ্যাল করে চেয়ে থেকে বোকার মতো হাত নামিয়ে ফেলল। বিড়বিড় করে বলল, না, বাঁচছি না। তারপর আবার চুপচাপ। একলা চাঁদের আলো, কনকনে ঠান্ডা, আর ঘন্টা 3 ধরে গলায় আটকে থাকা অস্থির উপেক্ষা। খুব করে তীব্র গলায় ইউসুফ ডেকে উঠল, বিভা। অন্য মনস্ক উত্তর, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি বিভা। ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে আর ভালোবাসা যায় না। বিভা একবার চমকে তাকালো। ইউসুফ সামনের দিকে তাকিয়ে আছে বিধায় দৃষ্টি বিনিময় হবার সুযোগ হলো না। অনেকক্ষণ পর্যন্ত প্রত্যুত্তরও পাওয়া গেল না। তবে একটু সময় যেতে না যেতেই একটা ভীষণ সুখী মেয়েলি কণ্ঠ হু করে ফুপিয়ে উঠল। তপ্ত জল গড়িয়ে পড়ল তার হিম শীতল ঠান্ডা গাল বেয়ে। বিভার কান্না ক্রমাগত বাড়ছে। সে রুদ্ধ শ্বাসে ফোঁপাচ্ছে। ইউসুফকে পাল্টা কথা বলার সুযোগ দিচ্ছে না। ইউসুফ দিশেহারা হয়ে হাঁটা থামিয়ে দিল। দিক বিদিক চোখ বুলিয়ে আস্তে করে তাকে কাছে টেনে নিল। বুকে মাথা চেপে বলল, এমন করে না। উষ্ণতম নিরুপদ্রব ভীষণ কাঙ্ক্ষিত জায়গাটার আলিঙ্গন পেতেই প্রচণ্ড জোরে সোরে হঠাৎ হওয়া বজ্রপাতের মতো হাউমাউ করে কেঁদে উঠল বিভা। ইউসুফের নিজের ওপর রাগ হলো। মাঝ রাস্তায় কথাটা বলা তার জন্য জন্মের ভুল হয়েছে। সঙ্গিনী অতিরিক্ত আবেগী। তার এত সাধের বহিঃপ্রকাশে সে আকাশ ভাঙা কান্না জুড়ে দিয়েছে। বিভার শরীর অস্বাভাবিক ঠান্ডা। সে কাঁপছে। পিছনের সিটে বিভাকে বসিয়ে গাড়ির সব কটা জ্বালানার কাচ তুলে দরজা আটকে দিল ইউসুফ। হলুদ লাইট নিভিয়ে নিজেও যেয়ে বসলো পিছনে।
বিভা ছিটে পা তুলে জ্বালানায় পিঠ ঠেকিয়ে বসে আছে। তার চোখ মুখ ফুলে গেছে। বারবার হাতের পিঠে চোখের পানি মুছে নিচ্ছে। ইউসুফ গলা ঝেড়ে বলল, আমি তো ভালো কথা বললাম, তুমি এভাবে কাঁদলে কেন? বিভা মুখ তুলল। এতক্ষণ নতজানু হয়েছিল। মুখ তুলে সে কোনো কথা বলল না। বাক শূন্য হয়ে রইল। তারপর আবার মাথা নোয়ালো। ইউসুফ আদুরে গলায় ডাকলো, বিভা। বিভা জবাব দিল না। ইউসুফ হাত বাড়িয়ে বলল, এদিকে এসো আমার কাছে। বিভা চুপ করে এলো। বুকের পাশে মাথা রেখে শামুকের মতো গুটিয়ে গেল। মুখে কিচ্ছুটি বলল না। ইউসুফ হাসলো। বিভার হাত টেনে চুড়িগুলো খুলে নিল। তার শব্দ ভালো লাগছে না। চুড়িতে শব্দ হচ্ছে। বিভা অবাক হয়ে বলল, চুড়ি খুলছেন কেন? হুস। চুড়ি খুলে ইউসুফ পাশে রেখে দিল। বিভার বরফ হাত নিজের দুহাতের মাঝে নিয়ে ঘষে দিতে দিতে বলল, আমি তোমাকে কিছু কথা বলবো বিভা। খারাপ কিছু, তাই না? খুব খারাপ, খুব নিষ্ঠুরও বলতে পারো। তুমি প্রচন্ড আবেগী, তবুও আমার বলতেই হবে। কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি কাঁদবে না। তুমি কাঁদলে আমি গুছিয়ে বলতে পারবো না। তুমি কাঁদবে না, কথা দাও।